এ কি, তুমি এখনো শোওনি? না। খেয়ে নিয়েছো তো? না। সে কি, কেন? রাত 12টা বাজে। তুমি জানো রাত 12টা বাজে? হোমা, জানবো না কেন? আমার হাতে কি ঘড়ি নেই? আছে, আমি ভেবেছিলাম নেই। না না, আছে বই কি। সেই জন্যই তো জিজ্ঞাসা করছি, কত রাত্রির হয়ে গেছে, তুমি খাওনি কেন? তুমি বোধহয় ভুলে গেছো গত 10 বছর আমরা দুজন রাত্রে একসাথে খাই। ও বাবা, তোমার মেজাজ যে একেবারে সপ্তমে। কি হলো কি, কেউ এসেছিল? কথাটা কি হেসে উড়িয়ে দেওয়ার মতো? মানে তোমার তাই মনে হচ্ছে? বিকেল 4টের সময় বেরিয়েছো, ফিরলে রাত 12টা। এটা ভদ্রলোকের বাড়ি নয় কি? এ আবার কেমন কথা? রাত 12টা কেন হলো সেটা জানা তো তোমার দরকার। না, আমার জানার কোনো দরকার নেই। নিশ্চয়ই দরকার আছে। কারণটা না জেনে তুমি অযথা মেজাজ গরম করবে, তা হবে না। এটা ঝগড়া করার সময় নয়, ঘুমোবার সময়। আমার ঘুম পেয়েছে, আমি যাচ্ছি। তার মানে তুমি খাবে না? না, খিদে নেই। খিদে নেই না খাবার ইচ্ছে নেই, কোনটা? কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ? বলছি না আমার ঘুম পেয়েছে, আমি শুতে যাচ্ছি। না দাঁড়াও, চন্দননগর থেকে শ্যামবাজার আসতে কতক্ষণ লাগে বলে তোমার মনে হয়? ফাংশন শেষ হবার সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি, একবারও পাইনি, শুধু এনগেজড আর এনগেজড। হ্যাঁ, তোমার প্রিয় পাঠক পাঠিকাদের ফোনে তোমার কুশল সংবাদ দিতে দিতে আমি তখন ক্লান্ত হয়ে পড়েছি। আসার পথে সুনীলদা, রমণীতাদি, অমিতাভদাকে পৌঁছে তবে তো আমাকে পৌঁছে দিয়ে গেল। তা দেরি হবে না? তোমার দাদা দিদিদের নামের লিস্টটা আমাকে না শোনালেও চলবে। এরা তো এক সময় তোমারও প্রিয় দাদা দিদি ছিলেন, তাই না? হঠাৎ তারা শুধু আমার দাদা দিদি হয়ে গেলেন কি করে? সেটা আমার জানার কোনো দরকার নেই। তুমি জানো অবান্তর কথা বলা আমি একদম পছন্দ করি না। আমি শুতে যাচ্ছি। শোনো, তুমি যাবে না, এখানে বসো, আমার কটা কথা তোমাকে শুনতেই হবে। না, তোমার কোনো কথা শোনার আমার এতটুকু ইচ্ছে নেই। এই যে আজ বিকেল 4টে থেকে রাত 11টা পর্যন্ত তোমার 20টা ফোন এসেছে। নামগুলো লিখে রেখেছি, দেখে নিও। তার রাগটা কিসের জন্য হয়েছে? রাত করে বাড়ি ফিরে আসার জন্য, না 20টা টেলিফোনের জন্য? তোমার তো যথেষ্ট বুদ্ধি আছে, নিজেই বুঝে নাও। এক সময় আমি কিন্তু সারাদিনে তোমার 60-70টা ফোন রিসিভ করেছি। আমার রাগ হয়নি, আমার আনন্দ হয়েছে, আমার গর্ব হয়েছে। কবি হিসেবে আমার স্বামীর যে এতটা নাম, তার জন্য নিজেকে খুব অহংকারী মনে হয়েছে। তোমার স্ত্রী হবার অহংকার, বিখ্যাত কবি দিবাকর বোসের সহধর্মিণী হবার অহংকার। তো এই কথাটা আজকে নতুন করে বলবার কি আছে? আছে আছে, বলবার আছে। লিখতে আমি কোনোদিনই চাইনি, তুমি ইনসিস্ট করেছো। আমি ভয় পেয়েছি, তুমি তুমি ভয় ভাঙিয়েছ, সাহস দিয়েছ সবসময়। বলেছ লেখা তোমার রক্তে, লেখক বাবার মেয়ে লেখিকা হবে, এতে ভয়ের কি আছে? বলনি, বলনি তুমি যে এটাই নর্মাল। তা সেই আমার দিকে তাকাবে না, সংসারের থেকে পুরোপুরি দূরে সরে যাবে? কারণ ব্যাপারটা নর্মাল নেই, তাই। তোমার লেখাকে উৎসাহ দিতে গিয়ে আমার একবারও মনে হয়নি যে লিখতে গিয়ে তুমি আর একবারও আমার দিকে তাকাবে না, সংসার থেকে পুরোপুরি সরে যাবে। মনে হয়নি আমার। মানে এতটা মিথ্যে কথা বলতে তোমার সংকোচ হচ্ছে না? লজ্জা করছে না? কথাটা তোমার মিথ্যে বলে মনে হচ্ছে না? না, মিথ্যে নয়, মিথ্যে নয়। নিজের মনকে জিজ্ঞাসা করে দেখো, কতদিন কতদিন তুমি রান্না করে যাওনি, আমার পছন্দ মতো কিছু রান্না করোনি, কতদিন? তুমিও নিজের মনকে জিজ্ঞাসা করে দেখো। একসময় তুমিই বলেছিলে কি না, একদম রান্নাঘরের দিকে যাবে না, লোক আছে সে রান্না করবে, তুমি শুধু লিখবে, মন দিয়ে লিখবে। বলনি? তুমি বলনি? তার মানে এই নয় যে তুমি কখনোই রান্না করবে না, কখনোই আমার কথা ভাববে না। এই কথাটা তুমি বলতে পারলে? আমি তোমার কথা ভাবি না, ভালোবাসি না, বলতে পারলে? 3টে পুজো সংখ্যার লেখা আমার হাতে, স্বভাবতই আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি। হয়তো হয়তো সেই জন্যই একটু কম নজর দিয়েছি তোমার দিকে। তাই বলে তুমি এ কথা বলবে যে আমি তোমার কথা ভাবি না? ঠিক আছে, আমি সম্পাদকদের কাল জানিয়ে দেব যে আমি আর লিখব না। আপনারা অ্যাডভান্সের টাকা ফেরত নিয়ে নিন। হ্যাঁ, তা না হলে 16 কলা পূর্ণ হবে কি করে? দিবাকর বোসকে আরো নিচে না নামালে চলবে কি করে? তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? নেশা যে করনি সেটা তো বুঝতেই পারছি।
নেশা না করেই ভুল বকছো? ভুল বকছি? তা না তো কি? একটা কথার উত্তর দাও তো। তুমি কি চেয়েছিলে? তোমার বউ লিখবে, কিন্তু বাইরে বেরোবে না, সে শুধু তোমার সঙ্গে বেরোবে, আর কারো সঙ্গে যাবে না। কিন্তু আমার সঙ্গে তুমি কোথাও যাবে না, কোনো ফাংশনে নয়, সাহিত্য সভায় নয়, কোথাও না। তোমার সম্মানে লাগে? তাহলে তোমার বউ কি করবে? তার তো কোনো সঙ্গী নেই, বাচ্চা নেই, সে একা, একেবারে একা। কতক্ষণে তুমি বাড়িতে আসবে তার জন্য সারা দিন সে সবরীর প্রতীক্ষায় থাকবে। এই তো চেয়েছিলে তুমি। হ্যাঁ, এই চেয়েছিলাম আমি অম্বাবসের স্বামী হয়ে বাঁচতে চাইনি, তার সেক্রেটারি হয়েও বাঁচতে চাইনি। আমার নিজস্ব পরিচয়ে কবি অধ্যাপক দিবাকর বসু হয়ে বাঁচতে চেয়েছি আমি। কেন কেন চেয়েছো? তোমার সাফল্যের আলোয় যদি আমি আলোকিত হতে পারি, তবে আমার যশের কিরণে তুমি কেন উদ্ভাসিত হতে পারবে না? কেন? কোথায় লাগছে তোমার, বলো? তুমি তো সেই দিবাকরই আছো। আমি তো কোনোদিনই তোমার ধারে কাছে যেতে পারবো না, আমার সে ক্ষমতাই নেই। তবে তবে তোমার কি অসুবিধা হচ্ছে? কেন স্পষ্ট করে বলো না তুমি কি চাও? তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি তো কোনো দিনও যাইনি। তবে কেন কেন আমায় বাধ্য করছো তোমার মুখের ওপর কথা বলতে? কেন কেন বাধ্য করছি কারণ তোমার গুণগ্রাহীদের প্রশ্নের বানে আমি জর্জরিত। তুমি কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, তোমার সঙ্গে আমার ভাব আছে কিনা, বাচ্চা কাচ্চা কেন হয়নি, টিভি সিরিয়ালে লিখছো কিনা, সিনেমাতে গল্প দিচ্ছ কিনা, সেই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি নিজেকে দিবাকর বসু তৈরি করিনি। কিন্তু কিন্তু আমি সব সময় নিজেকে দিবাকর বোসের স্ত্রী অম্বা বোস বলেই তৈরি করেছি। আজ আজ আমার পরিচয়টা আমার কাছে নতুন কিছু মনে হয় না। মানুষের তো 2-3টে নামও থাকে, ওটাও আমার একটা নাম, লেখিকা অম্বা বসু। অন্তত আমি তাই মনে করি। তুমি কি মনে করো আর করো না তা জানার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই। মোট কথা, কাল থেকে আমি আর তোমার কোনো ফোন কল রিসিভ করতে পারবো না। দরকার হলে একদম সেক্রেটারি রাখতে পারো। তুমি তুমি কেমন করে, কখন কখন এতটা পাল্টে গেলে? কবে কবে থেকে তুমি একেবারে অন্য মানুষ হয়ে গেলে? কবে? আমার দিকে তাকানোর সময় পাওনি তো, তাই জানতে পারোনি আমি কবে পাল্টে গেছি। আমি আমি অনেকদিন লক্ষ্য করেছি আমার পাওয়া ওই ওই পুরস্কার দুটোর দিকে তুমি কখনো তাকাও না, কোনো দিনও না। তোমার পাওয়া ওই পুরস্কারগুলো, ওই অফুরন্ত পুরস্কারগুলো আমার প্রাণ, আমার সঙ্গী, আমার জীবন। ওরা ওরা আমার সন্তানের মতো, জানো। আমি রোজ ওদের পরিষ্কার করি, আদর করি। কিন্তু আমার পাওয়া পুরস্কার দুটোকে তুমি কখনো ফিরেও চাওনি। দেখোনি ওর ভেতর কি লেখা আছে? হ্যাঁ, দেখিনি আমি, কারণ ওর ভেতর বাঁধা গদগুলো আমার জানা, মুখস্থ। ওসব পুরস্কারে আমার আর কিছু হয় না। কিন্তু আমার তো হয়। আমার তো সময় কাটাবার কেউ নেই। ওই পুরস্কারগুলো, তোমার ওই পুরস্কারগুলোই আমার সঙ্গী। লেখা তো মোটে 2 বছর লিখছি। তার আগে তো ওদের নিয়েই আমার দিন কাটতো, বলো। তোমার ইচ্ছেতে আমার প্রথম লেখা ছাপা হয়েছে, তোমারই টাকায়, তোমারই উৎসাহে। কিন্তু পরেরগুলো, সেগুলো তো প্রকাশকরা তাদের ইচ্ছেতে ছেপেছেন। লেখাগুলো কি দোষ করেছে? তুমি একটাও পড়োনি। আমাকে তোমার কিসের হিংসে? আমি কি তোমার সমান হতে পারি? তোমার লেখাগুলো কিন্তু আমার সব মুখস্থ, সব। সেটা তোমার দয়া, সেটা তোমার করুণা, তোমার মহানুভতা হয়েছে। এবার তুমি খুশি তো? তুমি এভাবে বলতে পারলে আমাকে? আমি তোমাকে করুণা করি, দয়া দেখাই? ছি ছি, এইভাবে বললে তুমি?
কিচ্ছু দরকার নেই, কোনো দরকার নেই আমার লেখার। মরে যাক লেখিকা অম্বা বসু। আমার লেখাকেই যদি তোমার একমাত্র শত্রু বলে মনে হয়, আমি আর লিখব না, কোনো দিন না। শুধু শুধু মিসেস দিবাকর বোস হয়ে আমি বেঁচে থাকবো, শুধু মিসেস দিবাকর বোস হয়ে, শুধু শুধু। অম্বা, 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 কি হলো অম্বা, কি হলো? শুনেছি আশাপূর্ণা দেবী যখন রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন অনেক বেশি বয়সে, তার বৃদ্ধ স্বামী বলেছিলেন আমার খুব ইচ্ছা করছে সারা কলকাতাকে আলো দিয়ে সাজাতে, কিন্তু তা তো পারবো না। আমি আমার পাড়াটাকে আলো দিয়ে সাজাবো। তার ভালোবাসার আলোয় আশাপূর্ণা দেবীকে তিনি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলেছিলেন, কিন্তু আমি তো আশাপূর্ণা নই। আমি তারই পথে পা রাখা অতি ক্ষুদ্র একজন মানুষ। আমি আলোর রোশনি চাই না, আমি চাই তোমার ভালোবাসার নিয়ন আলোয় তুমি আমায় সাজিয়ে দাও। আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না। প্লিজ অম্বা, প্লিজ, প্লিজ কেঁদো না। সরি, আই এম ভেরি সরি, আই এম ভেরি সরি। প্লিজ 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 কেঁদো না। কি ব্যাপার, এত রাতে ফোন? 3:30 বাজে প্রায়। আর আবার বিপদ হলো? ধরতে হবে না ফোন। প্লিজ অম্বা, প্লিজ প্লিজ প্লিজ, তুমি একটু চুপ করো। এত রাত্রে ফোন, নিশ্চয়ই কোনো জরুরি খবর। হ্যালো, কি নীলেশ দা? কি ব্যাপার? হ্যাঁ, কি অম্বা অ্যাওয়ার্ড পেয়েছে বলছেন? কি সাহিত্য একাডেমি? ভেরি গুড। হ্যাঁ, ওকে ডাকবো? এক্ষুনি খবর পেয়েছেন আপনি? অফিস থেকে ফোন করছেন? ও ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ নীলেশ দা, থ্যাংক ইউ। নীলেশ দা, রং নাম্বার, এটা রং নাম্বার। আপনি ভুল জায়গায় ফোন করেছেন নীলেশ দা। এখানে অম্বা বসু থাকে না, এখানে কোনো অম্বা বসু। প্লিজ অম্বা চুপ করো, রাখি নীলেশ দা। হ্যাঁ, সকালে দেখা করবো। আচ্ছা। অম্বা, এবার একটু শোবে চলো। ওই দেখো, ভোরের ছোঁয়া লেগে গেছে চারিদিকে। অম্বা, আমাদের জীবনেও নতুন ভোরের ছোঁয়া লাগুক। একটু ঘুমিয়ে নাও, কাল সকাল থেকে নতুন লেখাগুলো ঠিক করতে হবে তো। চলো, কাল থেকে আমি তোমার সঙ্গে সব জায়গায় যাব, আর তুমি একা নও, আমি তোমার পাশে থাকবো। এবার চোখ বোঝো, আমি তোমার মাথায় হাত ভুলে দিই। অম্বা, তুমি ঘুমো প্লিজ। অম্বা, ঘুমো। তোমায় একটা রিকোয়েস্ট করব। বলো অম্বা। তোমার মনে আছে বিয়ের পর যখন আমরা প্রথম দার্জিলিং গেছিলাম, পূর্ণিমার রাতে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে তুমি একটি কবিতা বলেছিলে, আমার খুব ভালো লেগেছিল জানো। আজকে এই প্রথম সূর্যের আবছা আলোয় আবার শোনাবে সেই কবিতাটা? শোনাবে? নিশ্চয়ই শোনাবো অম্বা। দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে, মরুপথ তাপ দুজনে নিয়েছি সোহে। ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যেরে করি মিছে। এই গৌরবে চলিব এ ভবে, যতদিন দোহে বাঁচি। হেবানি প্রেয়সী, হোক মহিয়সী। তুমি আছো, আমি আছি।